আজ আমরা ভারতের ইতিহাসের এক খুব গুরুত্বপূর্ণ আর একই সাথে বেশ বিতর্কিত একজন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলতে বসেছি, ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। আমরা আজ ওনার জীবন, ওনার উত্থান, শাসনকালের কিছু ঘটনা, মানে ওনার হত্যাকাণ্ড আর তার প্রভাবগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমাদের হাতে যা তথ্য আছে তার ভিত্তিতে। হ্যাঁ, দেখুন, ইন্দিরা গান্ধীর জীবন আর কাজ ভারতের রাজনীতিতে একটা গভীর ছাপ ফেলেছে, এটা তো ঠিক। জন্ম ১৯১৭ সালে, জওহরলাল নেহরুর মেয়ে। হ্যাঁ, কিন্তু শুধু বাবার পরিচয় তো নয়। না না, একদমই না। নিজের যোগ্যতায় ক্ষমতার শীর্ষে পৌঁছেছিলেন। দুটো টার্মে প্রধানমন্ত্রী ছিলেন, মানে ৬৬ থেকে ৭৭ আর আবার ৮০ থেকে ৮৪। আর ওনাকে তো আয়রন লেডি বা লৌহমানবী বলা হতো ওনার ওই দৃঢ় সিদ্ধান্তের জন্য, তাই না? একদম। খুব শক্ত মনের নেত্রী ছিলেন, মানে সিদ্ধান্ত নিতে ভয় পেতেন না। ওনার প্রথম মেয়াদের কথা যদি ধরি, তাহলে তো ৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধটা একটা বিশাল ঘটনা, মানে বাংলাদেশের জন্ম। হ্যাঁ, সূত্রগুলো এটাই বলে যে ওই যুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা ছিল মানে খুবই গুরুত্বপূর্ণ, নির্ণায়ক। একদম। আন্তর্জাতিক চাপ ছিল প্রচুর, কিন্তু উনি যেভাবে দৃঢ় থেকে ভারতীয় সেনাকে সমর্থন দিয়েছিলেন সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটা বড় ভূমিকা রেখেছিল। শুধু তো যুদ্ধক্ষেত্রে নয়, ডিপ্লোম্যাটিক্যালিও উনি দারুণ সামলেছিলেন। ওই সময়েই তো ওনার সেই বিখ্যাত স্লোগান গরিবি হাটাও, হ্যাঁ, ওটার প্রভাব কেমন ছিল আসলে? দেখুন, স্লোগানটা রাজনৈতিকভাবে খুব সফল হয়েছিল, বিশেষ করে গ্রামের গরিব মানুষদের মধ্যে। এর আওতায় কিছু কাজও হয়েছিল, যেমন ধরুন ৬৯-এ ব্যাংক ন্যাশনালাইজেশন। উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে ব্যাংকের সুবিধা পৌঁছে দেওয়া, গ্রামের ঋণের যোগান বাড়ানো। আচ্ছা। তবে এর আসল সাফল্য নিয়ে কিন্তু বিতর্ক আছে। কেউ বলেন এটা যতটা না অর্থনৈতিক সংস্কার ছিল, তার চেয়ে বেশি ছিল পলিটিক্যাল স্ট্র্যাটেজি। অর্থনৈতিক দিকের পাশাপাশি ভারত পারমাণবিক শক্তিও দেখিয়েছিল ওনার সময়ে। ঠিক। ৭৪ সালে পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা, কোডনেম ছিল স্মাইলিং বুদ্ধা। হ্যাঁ, মনে পড়েছে। এই পরীক্ষাটা দিয়ে ভারত পৃথিবীর কাছে নিজেদের ক্ষমতাটা জানিয়ে দিল। আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থানও বেশ শক্ত হল, যদিও এর ফলে কিছু দেশ কিন্তু আবার নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতের উপর। কিন্তু এত কিছুর পরেও ওনার শাসনকালের সবচেয়ে অন্ধকার বা বিতর্কিত অধ্যায় বোধহয় ৭৫ থেকে ৭৭-এর জরুরি অবস্থা। অবশ্যই, সেটা নিয়ে তো প্রচুর কথা হয়। এলাহাবাদ হাইকোর্টের একটা রায়ের পর থেকেই পরিস্থিতি ঘোরালো হতে শুরু করে। উনি তখন দেশের ভেতরের গোলমাল, অভ্যন্তরীণ নিরাপত্তার কারণ দেখিয়ে জরুরি অবস্থা জারি করেন। আর তার ফলাফল? ফলাফল ভালো ছিল না। নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, প্রচুর বিরোধী নেতাকে জেলে ঢোকানো হলো, প্রেসের উপর ভয়ানক সেন্সরশিপ। সূত্রগুলো থেকে যা বোঝা যায়, এটা ভারতের গণতন্ত্রের উপর একটা বড় ধাক্কা ছিল। এর প্রভাব নিয়ে আজও আলোচনা হয়। এই বিতর্কের পর ওনার দ্বিতীয় মেয়াদে আবার একটা বড় সংকট, যেটা শেষে ওনার জীবনের উপরই নেমে এলো, অপারেশন ব্লু স্টার। হ্যাঁ, ১৯৮৪ সালের জুন মাস। প্রেক্ষাপট ছিল পাঞ্জাবের খালিস্তানি আন্দোলন, যেটা তখন খুব বেড়ে গিয়েছিল। কিছু সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী অমৃতসরের স্বর্ণ মন্দিরে আশ্রয় নিয়েছিল। তো ইন্দিরা গান্ধীর সরকার তখন দেশের অখণ্ডতা রক্ষার জন্য মিলিটারি অ্যাকশন জরুরি মনে করেছিল। কিন্তু এই সিদ্ধান্তের ফল তো ভয়াবহ হয়েছিল। অত্যন্ত ভয়াবহ। দেখুন, স্বর্ণ মন্দির শিখদের কাছে সবচেয়ে পবিত্র জায়গা। সেখানে সেনা অভিযান শিখদের ধর্মীয় অনুভূতিতে বিরাট আঘাত লাগে। মন্দিরেরও তো ক্ষতি হয়েছে। হ্যাঁ, মন্দিরের বেশ ক্ষতি হয়, আর অপারেশনে বহু সাধারণ তীর্থযাত্রীও মারা যান। শিখ সম্প্রদায়ের মধ্যে একটা সাংঘাতিক ক্ষোভ তৈরি হয়, দেশে বিদেশের প্রতিক্রিয়া হয়। শিখদের সাথে কেন্দ্রীয় সরকারের সম্পর্কের তখন চরম অবনতি হয়। আর এই ক্ষোভের ফলেই তো সেই মর্মান্তিক ঘটনাটা ঘটল ৩১ অক্টোবর ১৯৮৪। ঠিক। সেদিন সকালে নয়াদিল্লি ফেরিয়ার যে সরকারি বাসভবন ১ নম্বর সফদরজং রোড, তার বাগানেই উনি হাঁটছিলেন। তখন ওনার নিজেরই দুজন শিখ দেহরক্ষী, বেয়ান্ত সিং আর শতবন্ত সিং। ওনার নিজের সিকিউরিটি গার্ড? হ্যাঁ, নিজেরই দেহরক্ষী। ওনারা গুলি করে হত্যা করেন। শোনা যায় ৩০টারও বেশি গুলি করা হয়েছিল। এটা ছিল সরাসরি অপারেশন ব্লু স্টার্সের বদলা। ভাবা যায় না। আর তারপর? হত্যাকাণ্ডের পর তো পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। দেশ জুড়ে শিখ বিরোধী দাঙ্গা শুরু হলো। হ্যাঁ, বিশেষ করে দিল্লিতে। দিল্লি, কানপুর আরও কয়েকটা শহরে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়ে। প্রচুর শিখ নাগরিককে মারা হয়। সরকারি হিসাবে চেয়েও সংখ্যাটা অনেক বেশি ছিল মনে করা হয়। বাড়িঘর, দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, লুটপাট, অগ্নিসংযোগ। অনেক সূত্রই বলে যে এগুলো শুধু স্বতঃস্ফূর্ত রাগ ছিল না, বরং পরিকল্পিত হামলা ছিল। আর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে, তারা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ। এই পুরো ঘটনাটার দীর্ঘমেয়াদী প্রভাব কি হলো, সমাজে, রাজনীতিতে? প্রভাব
প্রভাব তো বিশাল। শিখ সম্প্রদায়ের মনে একটা গভীর ক্ষত তৈরি হয়েছে, যেটা আজও হয়তো পুরোপুরি শুকায়নি। দাঙ্গার বিচার নিয়েও অসন্তোষ রয়ে গেছে। এই ঘটনা ভারতের সমাজে ধর্মীয় বিভেদটাকে আরও বাড়িয়ে দিয়েছিল। কংগ্রেস পার্টির সাথে শিখদের একটা দূরত্ব তৈরি হয়, আর খালিস্তান আন্দোলনও তখন নতুন করে জোর পায়, যদিও পরে সেটা কমে আসে। তাহলে সবটা মিলিয়ে দেখলে ইন্দিরা গান্ধী ছিলেন একজন অসম্ভব শক্তিশালী দূরদর্শী নেত্রী, কিন্তু একই সঙ্গে ভীষণভাবে বিতর্কিত, তাই না? একদম তাই। ওনার কিছু সিদ্ধান্ত দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, আবার কিছু সিদ্ধান্ত দেশকে গভীর সংকটেও ফেলেছে। ওনার জীবন আর মৃত্যু ভারতের ইতিহাসে এমন কিছু দিক যোগ করেছে যা আজও খুব প্রাসঙ্গিক। ঠিক, ওনার নীতি, ওনার সিদ্ধান্ত, ওনার হত্যাকাণ্ড আর তারপরের ঘটনাগুলো নিয়ে আলোচনা বোধহয় ভবিষ্যতেও চলতেই থাকবে। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, যে একজন নেতার সিদ্ধান্ত শুধু সেই সময়টাকেই নয়, বরং পরের অনেকগুলো প্রজন্মকে কিভাবে প্রভাবিত করতে পারে, আর সেই প্রভাবের রেশ একটা সমাজ কত দিন ধরে বয়ে বেড়ায়, এটা সত্যিই ভাবার মতো বিষয়।